এসআইআর এর হেয়ারিংয়ের পর দিদি বাড়ি গেলাম, ওখান থেকেই তোমাদের সঙ্গে আর কথা হয়নি, মানে ভ্লগ করা হয়নি। তো তারপর তো বেশ কিছুদিন কেটে গেল, তো আজকে আবার ভাবলাম চলো তোমাদের সামনে আর একটু আসাই যাক। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে দেখা করা হয় না, তাই চলে আসলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে। রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শীতের দিনে এরকম নলেন গুড়ের মিষ্টি কার কার ভালো লাগে গো। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, সময় এখন হয়ে গেছে 5:30। আর 5:30 নাগাদ সকালটা দেখতে ঠিক কীরকম দেখে নাও। চারিদিকে কুয়াশাচ্ছন্ন, ভীষণই সুন্দর লাগছিল, বেশ ঠান্ডাও লাগছিল। তো তারপর গিয়ে শুয়ে পড়লাম। এবারে আবার চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো এখানটায় এই যে কালকের জিলিপি, জিরা আর চা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। সবাইকেই জানাচ্ছি নতুন আর একটা ব্লগের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থাকো, এই প্রার্থনাই করব। আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো এখনও পরিপূর্ণ সুস্থ আমি না। তো যাই হোক, জিলিপিটা কিন্তু খুব একটা ভালো ছিল না, কেন বলো তো? কারণ বুঝতেই পারছো, মেলা বাড়ি বা কোনো ইসে থাকলে তখন হচ্ছে গরম গরম ভেজে নেয়, তখন সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এগুলো তো দোকানে থাকে, জানি না প্রত্যেক দিন সেল হয় কি না। তো তার জন্য বিশেষ একটা খাস লাগেনি আমার। তো কি আর করা যাবে, আমরা তো ভালো ভেবে নিই, আর তারপর খাওয়ার পরেই সব বুঝতে পারি। মুড়ি দিয়ে খাবো, ভালো লাগবে এটা ভেবেছিলাম, কিন্তু না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে, ব্রেকফাস্ট আর কি কমপ্লিট করে চলে আসলাম ঘরে। তো এরপর ভাবলাম চলো ঘরটা একটু গুছিয়ে নিই সুন্দর করে। এখানটায় দেখতেই পাচ্ছ বিছানাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখানটায় আলনাটা গুছানো হয়ে গেছে। আলনার পাশে যে র্যাকটা রয়েছে লাল সাদা রঙের, ওটাও গুছিয়ে নিয়েছি। মানে যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে রেখেছি, কোনো এদিক ওদিক করিনি, কারণ ওরা যখন খুঁজবে তখন না হলে পাবে না। আর ওরা যেটা যেখানে রেখেছে সেটা সেখানেই থাক, তাই না? তো তারপর এখন ওই দিকের যে বাকি র্যাকগুলো আছে, টেবিলটা আছে, ওগুলো গুছিয়ে নেব। আর তার সাথে পাশের যে রুমটা আছে এটাও গুছিয়ে নেব একটুখানি। এখানে কাপড় চোপড়গুলো তুলে উপরে রাখলাম ঠিকই, ওদিকটা আগে গুছিয়ে আসি, তারপরে এগুলো ভাঁজ করে রাখবো। আমি কিন্তু যেদিনকে এসেছিলাম সেদিনকেই যেতে চেয়েছিলাম বাড়ি, সেদিনকে যাওয়া হলোই না। সন্ধ্যা লেগে গেল, আমি খুব টায়ার্ড ছিলাম, দিদি ওরাও যেতে দিচ্ছিল না, তো যাইনি। তার জন্য ব্যাগটা তো এই যে এখানটায় রয়ে গেছিলো, তো ওগুলোকে ভাবলাম ওই ঘরে নিয়ে গিয়ে রাখি, তাহলে ঘরটা দেখতে খারাপ লাগবে না, তাই ওখানটায় নিয়ে গিয়ে রাখলাম। আর দেখো, মানে পরের দিনও আমার কিন্তু আর যাওয়া হয়নি। দিদি বলছে পিঠের জন্য চাল ভিজিয়েছি, তোর জামাইবাবুও খায়নি, জামাইবাবুও আসবে আজকে, তুইও আছিস, সবাই মিলে একসঙ্গে আছি, তো তাহলে বানাই। তার সেদিনকেও যাওয়া হয়নি। এরকমই ভাবি যে একদিনের মধ্যে চলে যাব, কিন্তু এরকম আর হয় না। একদিন তো থাকবোই, একদিনের সঙ্গে দুদিনও মানে যাওয়ার হয় না, এরকমটাই হয়। দিদি বাড়ি আসলে কিছুতেই না দিদি না বাচ্চারা যেতে দিবে। আর আমার ছেলে কি বলবো, তার সাথে ও জুড়ে যায়, ও আসবে না। আজকে থাকি আর একদিন থাকি, এরকম করবে ও। গল্প করতে করতে ঘরটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে আমি ঘরটা একটু মুছে নেব। আর দিদি স্নান হয়ে গেছে, দিদি রান্না করবে। আর আমার না দিদি বাড়িতে একটু রান্না করতে আমার কেন জানি সাহস পাই না আমি, কারণ যেহেতু দিদির শ্বশুর শাশুড়িও আছেন, তো অনেক নিয়ম কানুন করে ওরা চলে। আর আমি যেহেতু একা থাকি, আমার তো কোনো নিয়ম কানুন করে আমি সেভাবে চলতে পারি না, মানে চলতে লাগে না আর কি। শ্বশুর শাশুড়ি থাকলে ওটা আলাদা ব্যাপার, না থাকলে আবার নিজেদের মতো করে চলি, তাই না? তো তখন একটা সময় আমাকেও চলতে হয়েছে অনেক নিয়মকানুন করে, এখন তো একা আছি তাই চলতে হয় না। তো তার জন্য আমার একটু ভয়ই লাগে, সেজন্য আমি রান্নার দিকে যাই না। বাকি মানে সব করব, সবজি টবজি কেটে দেবো, হেল্প করব, এটা করব ওটা করব, কিন্তু রান্নাটাতে আমি যাই না। তবে যদি কোনোদিন আমি মানে এরকম হয় যে গ্যাসের মধ্যে এটা এই সবজিটা করতে পারিস, তখন আমি সাহস করে একটু করি। না করলে দিদি তো কিছু বলবে না, কিন্তু আমারই ভয় লাগে আর কি, যে আমি কোনো ভুল তো করে ফেলবো না, আমার তো কোনো গন্ডগোল হয়ে যাবে না আমার দ্বারায়, এরকম আর কি একটা ভয় লাগে। আর স্নান করে নিল, সকাল 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 স্নান হয়ে গেল।
স্নানটা না করলে মনে হয় কি যেন একটা বড় কাজ করা হবে। আমার অভ্যেস ছিল আগে সকালবেলা বাড়িতে যখন এখানে ছিলাম। করতে করতে আবার তখন ভয় লাগে না, একটা অভ্যাস হয়ে যায়। ফোন আসছে মানে হেভি হেভি। ছেলে দিল আমাকে গোলাপ পিঠা এনে, কোথা থেকে এনে আমার কার্ডের মধ্যে গুঁজে দিল। খুব সুন্দর সেন্টটা, কিন্তু গোলাপ ভীষণ ভালো লাগে। এই গোলাপটা যে আমাদের বাড়িতে কি পরিমাণে ছিল কি বলবো তোমাদের। আমাদের বাড়িতে, দাদুর বাড়িতে প্রচুর পরিমাণে ছিল, জেঠুদের বাড়িতে। এই গোলাপটাকেই সর্বপ্রথম আমরা দেখেছি গোলাপ হিসেবে ছোটোবেলা থেকে। আর ভীষণ ভালো লাগতো সেন্টটা। তারপর তো আস্তে আস্তে বিভিন্ন ধরনের অন্যান্য রঙেরও বাড়িতে গোলাপ আসলো। গোলাপটা ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর করতে পারছি না সেভাবে। আস্তে আস্তে একটু একটু করে ভাবছি আমার ব্যালকনিটাতে একটা দুটো যদি রাখা যায় তো রাখবো। আর তারপর যখন বাড়ি হবে, আমাদের স্বপ্নের বাড়ি, তখন তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবই। সাথে থাকবে তোমরা, তোমরা দেখতেই পারবে পরে পরবর্তীতে ধীরে ধীরে কী হয়, কীরকম হয়, কোথায় থাকি, কী হয়, সবটা আমরা কিছুই জানি না। সবটা ভগবান জানে, ভবিষ্যতেই সব জানতে পারবে। অনেক দাম ওগুলোর। 250 টাকা। হিয়া দিদি বলল চলো এখন খেয়ে নাও। ও মা চলো খেয়ে নাও। দিবা তাইলে 250 টাকাই। হ্যাঁ। ওই যে আতপ চালটা সকালবেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছিল দিদি, ওখান থেকে চালটাকে ছেঁকে নিয়ে এখানটায় দিয়ে কিন্তু গুঁড়ো করতে শুরু করে দিয়েছিল চালের পিঠা বানানোর জন্য। আর এটাকে আমাদের রাজবংশী ভাষাতে কিন্তু উড়ুনার গাইন বলা হয়, বা অনেকে আবার সাম গাইনও বলে। তোমরা কি বলো জানি না, তো তোমরা কি বলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এর আলাদা কোনো নাম আমার মনে নেই, আমি জানি না। যাই হোক, তো দিদি ওখানটায় রেখে কী যেন একটা কাজে চলে গেছিলো। তখন আমি তাড়াতাড়ি করে উঠে এসে ভাবলাম আমি করি, তাই আমি শুরু করে দিয়েছি। ছোটোবেলা প্রচুর মানে দেখেছি আর কি, মা জেঠিমা কাকিমারা করতো, তো সেখানটায় কিন্তু আমরাও হাত লাগাতাম যে আমি করবো একটু করে, হেল্প করবো করে করতাম আর কি। কয়েক ঘা আমরাও দিয়ে দিতাম। এখন যেটা আমাকে দেখে আমার ছেলে করার চেষ্টা করে, বলছিল মা আমাকে একটু দাও, আমাকে দাও, আমি করি, কিন্তু ওকে দিতে ভয় লাগে। আমরাও কিন্তু অনেক সময় এরকম ভুলভাল জায়গায় বাট দিয়ে হচ্ছে ওই সাম যেটা আছে সেটার কিন্তু কাঠগুলোকে কেটে ফেলতাম অনেক সময় ভুল করে। এবার পিঠে আর সেরকম বানানো হয়নি, শুধু দুটো পিঠে বানিয়ে দিয়েছিলাম মেয়েদেরকে অল্প, আর একদিন দুটো পিঠে অল্প করে বানিয়ে ট্রাই করে রেখেছিলাম। বাচ্চাদের শরীর ভালো ছিল না, এই জন্য খেতে পারিনি। আজকে এই যে আজকে সবাই একসাথে আছি, তাই একসাথে সবাই। বানাই, সবাই মিলে। কি সুন্দর লাগে না চালের গুঁড়োগুলোকে দেখতে। মনে হয় স্নো দিয়ে খেলতেছি। সোনু তো আমি যেদিনকে ঘুরে পড়েছি কটা, সোনু ওটা দিয়ে খেলতে খেলতে পাগল। খেতে বসে পড়লাম, খেয়ে দিয়ে বেরোবো। কাজ খালি কথা কইতে কইতে আইসে না তাই বাবা আসছে তো। জামাইবাবু চলে আসলো কাজ থেকে, এই তো এবারে সবাই মিলে বসে পড়েছি খেতে। দিদি আজকে রান্না করেছে হচ্ছে চিকেন, শাক আর হচ্ছে বেগুন ভাজা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদি বলছে পিঠা ভাজবো, তারপরে খেয়ে দিয়ে তারপরে তুই কালকে যাবি। তো আমি ভাবলাম না, তাড়াতাড়ি যাবো। তো তারপরেও তো দেখো বাড়িতে ওরা হচ্ছে সকালবেলা একবার রান্না করে, আমি তো দুপুরবেলা একবারই ভাত বানাই। আর ওরা সকালবেলা একবার বাচ্চাদেরকে দেয়, ছোটো বাচ্চা, ওরা স্কুলে মানে কোনো যায়, স্কুল যখন যায় বাচ্চা তখন সকালই করতে হয় রান্নাবান্না। তো ওটা একটা অভ্যেস হয়ে যায় সকালবেলা তখন ভাত খাওয়া। সকালবেলা একটু 9টা-10টার দিকে একটু ভাত খায়, তো তার জন্য রান্না করে, পরে দুপুরবেলা আবার রান্না করে, তারপরে পিঠে বানানো। বুঝতেই পারছো বেলা কোথায় যাবে। খাওয়া দাওয়াগুলো টাইম হয়, কিন্তু এক্সট্রা না এটা কাজ, পিঠা বানানোটা। তো অনেক লেট হয়ে যাচ্ছিলো, দিদি বলছে আজকে থাক, কালকে যাস করে। আজকেও কিন্তু আর যাওয়া হলো না। তারপরে এই যে দিদিরা পিঠা ভাজছে, আর পরে কিন্তু চালের গুঁড়োটা আমি সম্পূর্ণ করিয়ে নিই, দিদি এসে করেছিল।
দুজনে মিলেই করেছি। আর তারপর ওদিকে হচ্ছে আর সোনু, ওকে তো বললাম ওকে দেবো না, কিন্তু তারপরেও কিন্তু ও 2-1 ঘা দিয়েছিল আস্তে আস্তে সাবধানে। আর আমি ভাবি যে ঠিক আছে 1-2 বার দিক, ওরও একটা শখ আছে, শখটা পূরণ হোক। ছোটোবেলা আমরাও করতে চাইতাম, মা দিতে চাইতো না, ওই যে কেটে ফেলতাম বলে। তারপর তো একটা শখ হতো না, তো সেই জিনিসটা আমিও বুঝি। তার জন্য কিন্তু ছোটোবেলার কথাগুলো মনে করে করে ওকেও সেই শখগুলো একটু হালকা ফুলকা পূরণ করতে দিই। তো 1-2 বার দেওয়ার পর ও তো বেশিক্ষণ দিতে পারবে না, যা ওজন লাগে, মানে ছোটো বাচ্চা হিসেবে আর কি। তো যাই হোক, এখানটা দিদি কিন্তু এই যে দেখো পিঠা ভাজছে বসে বসে। মার দিকে বানাচ্ছে পাটিসাপটা বানাচ্ছে ওদিকে ময়মা, দিদি বানাচ্ছে মালপোয়া। এই পিঠাটা বানাতে আমার ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আমার সবথেকে পছন্দের পিঠা। আমারও তো। আর আমার আবার মানে গরম গরমের থেকে বাসিটা ভালো লাগে, মুড়ি দিয়ে। বাসিটা খাওয়াটা একটা আলাদা। হ্যাঁ, গরম গরম মানে একটু, হ্যাঁ এটা একটা আলাদা, কিন্তু বাসি হলে ওটা আলাদা। মানে বিশেষ করে 2-3 দিন যাওয়ার পর, হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে যখন হয় নাও, আর যখন ইচ্ছে হয় তখন খাও। একবারে আবার অনেকগুলো নিয়ে বসে খেয়ে মানে খাইলে ভালো লাগে না, শখ মিটে যায়, মানে সারাদিন কাজ তাড়াতাড়ি করো, শখ মিটে যায়। যখন ইচ্ছে হয় তখন হ্যাঁ, একটা একটা করে নাও, খাও। পাটিসাপটা বানাচ্ছে এখানে মাইমা। ওই যে ওখানটায় কতগুলো বানানো হয়ে গেছে। বাদাম কিশমিশ থেতো করে এখানে দেওয়া হয়েছে নারকেলের পুরটাতে। আর এটা কি কি দিছেন মা? ওই ময়দা দিছেন এখানে, না ময়দা চালের গুঁড়া। আমি সেদিনকে একটু বানানোর ট্রাই করছিলাম পাটিসাপটা, আর তারপরে ময়দাটা তো কিছু দিই না, শুধু চালের গুঁড়া দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখি ফেটে যাচ্ছে, কি হইলো গন্ডগোল। পরে গিয়ে মাথায় একাই একাই কিন্তু মাথায় আসছে যে ময়দা তো একটু আঠা জাতীয়, ময়দা বা আঠা, যদি কিছু একটা দিতাম তাহলে ওটা হতো। এরকম বুঝতে পারলাম আর কি নিজে নিজে। তারপর থাক, 2-3টে ওরকমই চালের গুঁড়া দিয়েই বানিয়েছি। বানানোর পর তারপরে গিয়ে এটা দেখি এরকম হচ্ছে, তো বানানো বন্ধ করেছি। পরে আবার পরের দিনও বুঝতে পারলাম যে আমার কী গন্ডগোল হয়েছে। যাক, যদি ভিডিও দেখতাম তাহলে আবার দেখে ফেলতাম, বুঝতাম। ভিডিও না দেখে আমি একা একাই শুরু করে দিছি। তো এই হলো ব্যাপার। যাই হোক, আস্তে আস্তে হবে। তাছাড়া একা একা এত কিছু মন চায় না, এত কিছু করার। ওই মালপোয়াটাই দুজনেই পছন্দ করে, ওটাই বানিয়ে একটু খাই। সোনু বাবা আসলেও সবজি পিঠা পছন্দ করে, ও একটু সবজি পিঠা হয়তো বানিয়ে দিই। কি করছো? ড্রয়িং? কি ড্রয়িং করছো? সত্যজিৎ রায়, দেখি তো একটু। ফিনিশ করতে যা। 3, 2, 1। এই যেটা দেখে দেখে ড্রয়িং বানিয়েছি। ওয়াও, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, সুন্দর, ভেরি গুড। কিপ প্র্যাকটিসিং, গুড গোয়িং। কোনো রকম টাকা পয়সা দিয়ে আমি কিন্তু ওকে ড্রয়িং শেখাই না, কিন্তু তারপরেও যথেষ্ট ভালো ড্রয়িং করে, এটা ওর ভালোবাসা। দিদি বাড়ি থাকাকালীন দিনগুলো ঠিক এভাবেই আনন্দ করে কেটে গেছিলো। তারপর আসার পর অসুস্থ অসুস্থ লাগছে করতে করতে এই তো এত বড় একটা ধকল থেকে উঠলাম। এখনও পরিপূর্ণ সুস্থ না। যাই হোক, চলো আজকে গঙ্গা মায়ের দর্শন করে নিই। সরুর বাবা ঠিক এদিক দিয়েই যাচ্ছিল, কোথায় যাচ্ছিল সেটা বলবো না, মানে বলতে পারবো না, আমাদের বলা উচিত না, তবে এদিক দিয়ে যাচ্ছিল। তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এটা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা একদম সচক্ষে গঙ্গা মায়ের দর্শন করেছ? তারা তো ভীষণ লাকি হবে, কিন্তু আমার দেখা হয়নি গো।
তার জন্য আজকে এখানে ভিডিওতে দেখতে পেয়ে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। থ্যাঙ্কস ওকে, ও এই ক্লিপটা শেয়ার করেছে আমার সঙ্গে, নিজে উপভোগ করেছে আর সাথে আমাকেও উপভোগ করাতে চেয়েছে, আর আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নাও এবারে সবাই প্রণাম করে নাও, মায়ের কাছে প্রার্থনা রইল সবাই যেন তোমরা খুব ভালো থেকো।